শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। প্রকৃতিকে যদি প্রিয়া ভাবি, সেক্ষেত্রেও কিন্তু আসলে প্রকৃতির রূপ এক একজনের কাছে এক এক রকম। যেমন কবি বলেছেন, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়। ওই পাহাড়ের কথা কেন বলছি একটু পরেই বুঝতে পারবেন। কিন্তু এই দেখার মুগ্ধতা নিয়ে আসলে আমি আমার সমস্ত নারী কলিগের দিকে তাকাই যে তারা এত পরিপূর্ণ এবং এত মুগ্ধতা ছড়ায়। তারা একদম চলে যাচ্ছি তাদের একজনের কাছে। সাকি, শুভ সকাল। শুভ সকাল। খুব সুন্দর করে বললে তুমি। এবং আমার তুমি যে লাইনটা বললে না, নজরুলের একটা গানই তো রয়েছে যে আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই, একদম। এবং প্রকৃতির কথা বলছিলে। আসলে প্রকৃতির সঙ্গে তো মানুষের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে, এবং সেই সম্পর্কটা যদি সুন্দরভাবে যায়, আমার মনে হয় আমরাও সুন্দরভাবে বাঁচতে পারি, সঙ্গে প্রকৃতিও। কি বলো তুমি? একদমই। এই প্রকৃতি নিয়ে আসলে আমরা পুরোটা সময় জুড়ে কথা বলবো, কিন্তু কে কথা বলবেন তাকে আগে পরিচয় করাই। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি পর্বতারোহী নুরুন নাহার নিম্মি। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল আপনাদেরকে। কেমন আছেন? খুব ভালো আছি আমরা। আপনাকে পেয়ে আরো ভালো লাগছে। একদম জীবনের সকালে যদি চলে যাই, কোনো কথা না বাড়িয়ে, রংপুরের শৈশব কেমন ছিল? আমার রংপুরের শৈশব ছিল চঞ্চলতায় ভরা। আচ্ছা। আমি ছিলাম প্রচন্ড ডানপিটে। সারাদিন খেলাধুলা, খেলাধুলার বাইরে আমার কোনো জগৎ ছিল না। একদম সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরতাম, বন্ধুদের সঙ্গে খেলতাম। আর আমার পাড়ায় হয়েছিল কি, মেয়ে খুব কম ছিল, তো বেশিরভাগ সময় ছেলেদের সঙ্গে খেলতাম। তো দেখা যাচ্ছে যে খেলাধুলা করছি, মারামারি করছি, বাড়িতে বিচার আসছে যে আমি মাথা ফাটিয়ে দিয়েছি। শৈশবে তো কোনো কিছু লাগে না, বন্ধুর সঙ্গে একটা ফুটবল নিয়েও মারামারি লেগে যায় যে পাঁচটা সে ওভাবে দিল কেন, বা একটু খেলছি, খেলতে খেলতে এই কথা কাটাকাটি হয়ে মারামারি বেঁধে যায়। তো দেখা যেত যে কারো মাথা ফাটিয়ে দিয়ে চলে এসেছি, তো বাড়িতে বিচার আসতো, মা খুব শাসন করতেন। আমাদেরও কিন্তু খুব সাবধান থাকতে হবে সাকি, কারণ আমরা ভুলভাল কিছু বললে হয়তো আমাদের আজকের অতিথি আমাদেরকে সেরকম কিছু করে ফেলতে পারে। না, সেই ছোটবেলা কেটে গেছে অনেক আগে। তারপরে যখন আমার কৈশোরকাল, তখন কিন্তু আমি একটু বদলে গেলাম, যেটা হয় বয়সন্ধিকালে মানুষের। তখন আমি একটু বদলে গেলাম, তখন একটু ঘরকুনো হয়ে গেলাম, তখন বই পড়াতে ঝুঁকে গেলাম। তখন এই ঘরের কোণে বসে বসে সারাদিন বই পড়তাম। তখন বই পড়তে বেশি ভালো লাগতো। তখন তখন তো আমাদের সবার প্রিয় ছিল হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ পড়তাম। তার আগের সময়ে পড়তাম আমরা তিন গোয়েন্দা পড়তাম, মাসুদ রানা পড়তাম। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি আসলে যৌথ পরিবারে বড় হয়েছি। তো যৌথ পরিবারে বড় হওয়ার কারণে চাচা ফুফু সবাই ছিলেন। তো তাদের যে বড়দের বই ছিল, এগুলো কিন্তু আমার হাতে চলে এসেছিল। তো আমি খুব অল্প বয়সে হুমায়ুন আহমেদের নারীর মতো বই পড়েছি। তো মানে বুঝতেন তখন তো এরকম কিছু বুঝতাম না। এবং রবীন্দ্রনাথের শেষের কবিতা কতবার পড়েছি, কিন্তু বুঝতে পারি না কিছুই। এই যে এত ডানপিটে একটা স্বভাব ছিল, এত চঞ্চলতায় ভরপুর, এটা কি মানে পরিবারের ছোট হওয়াতে এই বিষয়টা বেশি ভর করেছে, এরকম কিছু যে সবার একটু আদুরে? আসলে হয়েছিল কি, ওই যে বললাম যৌথ পরিবারে বড় হয়েছি, এবং আমার বোন বলতে একজনই ছিল, আর সব ঘর বাড়ি ভর্তি শুধু ভাইয়েরা। তো ছেলেরা স্বভাবতই একটু ডানপিটে হয়, তো ওই যে তাদের সঙ্গে মিশে মিশে, এবং পাড়ায় ছেলেরাই বেশি, মেয়েরা কম, অথবা থাকলেও স্কুলে গিয়েও নিশ্চয়ই সেটি হয়েছিল যে। হ্যাঁ, স্কুলেও একে। আমার প্রাইমারি স্কুল ছিল একদম কাছাকাছি, স্কুলের ঘন্টা দিলেই দৌড় মারতাম, এরকম এক দৌড়ে একদম স্কুলে পৌঁছে যেতাম। স্কুলে বন্ধুদের সঙ্গে খেলতাম। মানে সেখানেও নিশ্চয়ই মেয়ে বন্ধু রেখে ছেলে বন্ধুদের সঙ্গে বেশি মেশা হতো না, যেহেতু পরিবারে ওটা ছিল। স্কুলে মেয়ে বন্ধুদের সঙ্গেও মিশতাম, স্কুলে সবার সঙ্গে, কিন্তু পাড়ায় যেটা হতো, পাড়ায় ঘরে ছেলে বন্ধু বা ভাইয়েরাই বেশি ছিল, এজন্য ছেলেদের সঙ্গেই বেশি খেলা হয়েছে। আসলে ওই বয়সটায় ছেলে মেয়ে এই বিষয়টা বোঝাও যায় না, যার সাথে মিশতে ভালো লাগছে, খেলতে ভালো লাগছে, তার সাথেই খেলছি, এমনটাই হয়ে যায়। ম্যাম, একটু পরিবারের জায়গাটায় আসি। আপনি বলছিলেন যে যৌথ পরিবারে আপনাদের বেড়ে ওঠা। আপনাদের পরিবারে ভাই বোন কতজন ছিলেন আপনারা, বা এখনো কতজন? আমার 2 ভাই আর আমি, আর আমরা এছাড়াও আমার যৌথ পরিবারে অনেক কাজিন ছিল, তো তারা এখনো আছে, যদিও যৌথ পরিবার আমাদের ভেঙে গিয়েছে। কিন্তু
আমরা একসঙ্গে বেড়ে উঠেছি বলে, যেমন আমার ছোট ভাই বলতে আমার চাচাতো ভাইকে আমি এখনো শুধু ভাইই ডাকি। আচ্ছা। মানে ও যে আমার চাচাতো ভাই, ওরা যে আমার চাচাতো ভাই, এটা কখনো মনে হয় না। হ্যাঁ? তো ভাই বোন আসলে আমরা অনেক, যদিও বোন আমার একজন, আচ্ছা। চাচাতো বোন একজন, ফুফাতো বোনেরা আছেন, কিন্তু ভাইরা অনেক আমার। একজন সফল মানুষের বড় হওয়া আসলে তার বাবা মার শিক্ষা, বাবা মার নৈতিকতা, এই জিনিসগুলো অনেকভাবে প্রভাবিত করে। তো আপনার বড় হওয়ায় আপনার বাবা মার প্রভাবটা কেমন ছিল শৈশব থেকে শুনি। আমার মা খুব কঠোর ছিলেন, হুম হুম। পড়াশোনার বাইরে অন্য কিছু পছন্দ করতেন না। আচ্ছা। কিন্তু ছোটবেলায় কি বড়বেলাও আসলে সেভাবে পড়ালেখা করা হয়নি, কিন্তু যতটুকু পড়ালেখা হয়েছে আমার, একাডেমিক পড়ালেখার কথা বলছি, এটার পুরো অবদান আমার মায়ের। আচ্ছা। মা আমাকে শাসন না করলে আমার আসলে পড়ালেখাই হতো না, হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া হতো না, আজকের আমি হয়ে ওঠা হতো না। আর নৈতিকতার শিক্ষা যেটা আমরা আসলে যারা 90-এর দশকে বেড়ে উঠেছি, তারা যারা যৌথ পরিবারে আরো বেড়ে উঠেছি, তারা কিন্তু সবার সঙ্গে মিশতে শিখেছি। সামাজিকতার জায়গাটা। কার সঙ্গে মিশবো, কিভাবে কথা বলবো, আদব কায়দাটা কিরকম হবে, এগুলো কিন্তু আমরা ছোটবেলাতেই শিখেছি। হ্যাঁ, যখন বড়রা আসতেন, গুরুজনদের সঙ্গে কিরকম ব্যবহার করতে হবে, কাকে কি বলা যাবে যাবে না, এগুলো কিন্তু আমরা বড়দের দেখে দেখে শিখেছি। এরকম নয় যে শুধু বাবা মা শিখিয়েছে। হ্যাঁ, তো চাচা ফুপু দাদা দাদি সবাই ছিলেন, তো সবার কাছ থেকে যে শেখা, আপনি যখন অনেক মানুষের সঙ্গে একসঙ্গে মিশবেন, তখন কিন্তু আপনাকে একদম ধরিয়ে দিতে হবে না যে এটা করতে হয় না। হ্যাঁ, আপনি কিন্তু দেখে দেখেও অনেক কিছু শিখে যাবেন। তো আমরাও এরকম দেখে দেখে অনেক কিছু শিখে গেছি। দেখে দেখে আপনি আরো কি কি শিখেছেন সেই গল্পগুলো আমরা শুনবো, কিন্তু এই মুহূর্তে আপনার সম্পর্কে কিছু তথ্য আছে দর্শককে জানাতে চাই। প্রিয় দর্শক, নুরুন্নাহার নিম্নি দীর্ঘ 14 বছর পর তৃতীয় বাংলাদেশী নারী হিসেবে গত 27 মে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। বর্তমানে পূবালী ব্যাংক পিএলসি এর প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছেন তিনি। রংপুরে বেড়ে ওঠা নিম্নি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে। 2006 সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ফিল্ড ওয়ার্কে চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে পাহাড়ের প্রতি গভীর আকর্ষণ তৈরি হয় তার। পরে বিশ্ববিদ্যালয় জীবনের বড় একটি সময় কেটেছে বান্দরবানের পাহাড়ে ঘুরে ঘুরে। চাকুরি জীবনে প্রবেশের পর সেই টান একটুও কমেনি। ভুটান এবং ভারতের সিকিম এবং নেপালের বিভিন্ন পাহাড়ে ট্রেকিং করেছেন তিনি। 2020 সালে তিনি করেন এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক। সেই অভিজ্ঞতায় তাকে পেশাদার পর্বতারোহণের পথে নিয়ে যায়। 2022 সালে ভারতের দার্জিলিংয়ে অবস্থিত হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ নেন তিনি। একই বছর যুক্ত হন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সাথে। এই সংগঠনের ব্যানারেই এবার এভারেস্ট অভিযানে অংশ নেন নুরুন্নাহার নিম্নি। আমরা তার গল্প শুনছিলাম, আবারও ফিরে যাচ্ছি তার কাছে। আপনি যেমনটা বলছিলেন যে মানে অনেক কিছু শিখেছেন ধীরে ধীরে, পরিবার থেকে, সমাজ থেকে, আশপাশের মানুষের থেকে, সেই জায়গাটাতেই থাকতে চাই। বাবার সাথে আসলে সম্পর্কের জায়গাটা কেমন ছিল ছোটবেলায়, এবং তার কাছে শেখার জায়গাগুলো কেমন ছিল? আমার বাবা খুবই স্বল্পভাষী একজন মানুষ। আচ্ছা। বেশি কথা বলতে পারেন না। আসলে মজার ব্যাপার হচ্ছে কি, জাস্ট গত রাতেই কিন্তু আমি বাবা দিবস উপলক্ষে একটা লেখা লিখছিলাম। আচ্ছা। তো স্মৃতিগুলো একদম সতেজ, তো সেখান থেকেই বলছি আসলে। তো বাবা কথা খুব কম বলেন। বাবা কখনো আমাকে বকেছেন, মেরেছেন বা উচ্চস্বরে কথা বলেছেন এরকম আমার মনে পড়ে না। কিন্তু আমি ছিলাম যেহেতু তৃতীয় এবং শেষ সন্তান তাদের, তো খুব একটা ব্যাপার থাকে না যে নিশ্চয়ই আমি খুব আদর ভালোবাসায় বড় হয়েছি। হ্যাঁ, আদর ভালোবাসায় বড় হয়েছি, কিন্তু সেটা আমাকে অনুভব করে নিতে হয়েছে, কারণ আমার বাবা আসলে জানেন না কিভাবে আবেগ প্রকাশ করতে হয়। তো মাঝে মাঝে খুব এটা একদম মানে কি বলে, ওয়ান্স ইন এ ব্লু মুন টাইপের ব্যাপার, যে তিনি আমাকে মামনি বলে ডাকছেন। তো এই যে মামনি বলে ডাকছেন, তো সেটাতেই কিন্তু আমি বুঝে নিচ্ছি আসলে তার ভালোবাসাটা কতটুকু আমার জন্য, তার আদরটা কতটুকু। আবার কিছু কিছু মানুষ থাকে আসলে মুখ দিয়ে বলে না আমি ভালোবাসি তোমাকে মা, কিন্তু দেখা যায় তার প্রতিটি কর্মের মাঝেই, কাজের মাঝেই বা আপনার প্রতি দায়িত্ব পালনের মাঝেই সেই ভালোবাসাটা থেকেই যায়। হ্যাঁ, বাবা যেমন আমি সবসময় নিজের সিদ্ধান্ত নিতে পছন্দ করি। ভুল হতে পারে, ঠিক হতে পারে, কিন্তু বাবা ওই স্বাধীনতাটা দিয়েছিল যে তার সিদ্ধান্ত সে নিজেই নিবে। তো এই যে একটা স্বাধীনতা,
আমি কিন্তু সবসময় একটা স্বাধীনতা চেয়েছি, হ্যাঁ, আমি কোথাও বন্দি থাকতে চাইনি, সেটা আমার একটা সিদ্ধান্তের ব্যাপারে হোক, সেটা কোথাও যাওয়ার ব্যাপারে হোক। তো এই যে স্বাধীনতাটা পেয়েছি, আমি এই স্বাধীনতাটা পেয়েছি বলে আমার বাবার কাছে সবসময় কৃতজ্ঞ। নিশ্চয় নিশ্চয়। মায়ের কথা বলছিলেন, মা একটু কড়া শাসন করতেন, যেহেতু খুব চঞ্চল একটা বাচ্চা, এটা খুব স্বাভাবিক একটা বিষয়, বিশেষ করে আমাদের সোসাইটিতে মেয়ে হলে তো কোনো কথাই নেই। সেখান থেকে মা বাবা দুজনেরই তো একটা চাওয়া পাওয়া ছিল, ছোট সন্তান, মেয়ে সন্তান। কি চাইতেন বাবা মা, যে বড় হয়ে কি হবে সন্তান? আমার মনে হয় ওই সময়ে, মানে আমরা যারা 90-এর দশকে বেড়ে উঠেছি, তাদের সবার বাবা মা চাইতেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, এর বাইরে আসলে চিন্তাও করতেন না এরকম। তো আমার যে বড় ভাই, একদম বড় ভাই, তো মা চেয়েছিলেন যে তাকে ডাক্তার হতেই হবে। তো মেজোটা একটু অন্যরকম ছিল, তো তাকে মা একটু ছাড় দিতেন। আচ্ছা, হ্যাঁ, ভাবতেন যে আচ্ছা ওর মতো হোক। মার আসলে পছন্দের সন্তান। আচ্ছা, একটু মার থাকে কাছে না, সব সন্তানই পছন্দের, তারপরে হ্যাঁ, কিন্তু আসলে তারপরেও কিন্তু হ্যাঁ, একটু কিছু কিছু থাকে। ক্ষেত্রে মানে আমরা সন্তান হিসেবে অভিযোগ করি যে মা হয়তো বড় ভাই, ছোট ভাই বা মেজ ভাই কিংবা আমাকে একটু বেশি ভালোবাসেন না। জি, না, বলছিলেন। আমি বলছিলাম আমার বাবা আমাকে বেশি ভালোবাসেন। আচ্ছা, তো আচ্ছা। মার পছন্দের সন্তান আমার মেজো ভাই, ছোট ভাই বা মেজো ভাই যেটাই বলেন। তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে, আমার মা চাইতেন যে আমিও ডাক্তার হই, কিন্তু আমার পাশে আমার কাজিন ছিল, ও তখন ডাক্তারি পড়ছে, আর আমার বড় ভাই তখন মেডিকেলে চান্স পেয়েছে। তো ওদের যে অবস্থা দেখেছি, মানে এত পড়ালেখা, আর আমি আসলে একাডেমিক পড়ালেখার বাইরে অন্য পড়ালেখা করতে পছন্দ করতাম। বই পড়তে, গল্পের বই পড়তে পছন্দ করতাম, সাহিত্য পড়ছি, ম্যাগাজিন পড়ছি, মানে পেপার পত্রিকাও পড়ছি, দেখা যাচ্ছে কিছু না পেলে পেপার পত্রিকায় ঘন্টার পর ঘন্টা পড়ছি। কিন্তু পড়ার বই, এই যে মেডিকেলের এত মোটা মোটা বই, এগুলো কখনো পড়তে চাইনি। আর আমার ছোট ভাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, তো তখন আমার একদম পুরো আগ্রহ চলে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি, যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়েই ভর্তি হব। তো মা মেনে নিয়েছিলেন, কিছু করার নেই আসলে। ছোট ভাইয়ের কি দেখে মনে হলো যে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো আমি? ঢাকা বিশ্ববিদ্যালয়, ও তো ঢাকার বাইরে, মানে রংপুরের বাইরে চলে গেল। ও আচ্ছা, এটাই আকর্ষণ। ওই যে স্বাধীনতা চেয়েছিলাম, আমার আসলে আত্মীয় স্বজন বলুন আর বন্ধু বান্ধব বলুন, তখন সবাই রংপুরে। হ্যাঁ, রংপুরের বাইরে আসলে আমার সেভাবে যাওয়া হয়নি। আমার ঢাকায় আসা প্রথম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সময়, তো আমার ভাই যাচ্ছে রংপুরের বাইরে, আর আমার আসলে বড় ভাই রংপুরে মেডিকেলেই পড়তো, তো যার কারণে দেখা গেছে যে ও রংপুরে। তো সেক্ষেত্রে যখন ছোট ভাই গেছে রংপুরের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ওর অনেক বন্ধু বান্ধব হয়েছে, তাদের গল্প করছে, মানে ওর জীবনটা অন্যরকম। তখন খুব হিংসা হতো যে কবে ওর মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো। আচ্ছা, ভাই আর বোনের সম্পর্কের জায়গাটা আসলে এখানেই মজার, যে অনেক কিছু আসলে নিজেদের মধ্যে ভাগাভাগিও করে নেওয়া যায়, যেমন উদ্বুদ্ধ হওয়া যায় তেমন। আপনার ভাইয়ের গল্প শুনে ভালো লাগছিল। এবার একটু আপনার স্কুল জীবনে আসি। স্কুল জীবনে বই পড়ার পাশাপাশিও আপনার আরো বেশ কিছু গুণ ছিল, যেমন আপনি ভীষণ খেলাধুলা পছন্দ করতেন। কি কি খেলতেন? প্রাইমারি স্কুলে তো আসলে সেভাবে খেলাধুলা হতো না, মানে হাই স্কুলে দুষ্টুমি করা যায় খেলাধুলা, ওগুলো করতাম। কিন্তু হাই স্কুলে আমি যখন ভর্তি হই, তখন দেখতাম স্কুলে স্পোর্টস হতো, তো সেখানে আমি হ্যান্ডবল টিমে জয়েন করলাম, ভলিবল টিমে জয়েন করলাম। তো এবং আমাদের পাড়ায় একজন ছিলেন নিপা নামে, তো তাকে দেখেও কিন্তু আমি উদ্বুদ্ধ হয়েছিলাম, কারণ উনি হ্যান্ডবল খেলতেন, ভলিবল খেলতেন। তো তাকে দেখে এবং স্কুলে গিয়ে যখন আমি এই সুযোগটা পেয়েছি, তখন আমার মনে হতো যে না, খেলাধুলার সঙ্গে যে, এবং খেলাধুলা যখন আমি করছি তখন কিন্তু আমি খুব খুব উজ্জীবিত হয়ে থাকছি, এবং মানে প্রাণ শক্তিতে ভরপুর একটা মেয়ে, একটা ছোট্ট মেয়ে খেলছে, তো এটা দেখতেও ভালো লাগে। তো আমার বন্ধু বান্ধবরা যারা খেলতাম, আমরা তো একসঙ্গে খেলতাম, দেখা যাচ্ছে স্কুল ছুটির পরও কিছুক্ষণ থাকতাম, তারপরে বাড়ি ফিরতাম। তো এই যে বাড়ি ফেরার তাড়া কম, একটু স্বাধীনতা, স্কুলে একটু বেশি সময় থাকা, এটাও একটা কারণ ছিল স্কুলের টিমে জয়েন করার ব্যাপারে। এছাড়াও আমাদের যখন ক্রীড়া প্রতিযোগিতা হতো, তো সে মজার ব্যাপার হচ্ছে, সেখানে আমি একবার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এবং আমি লাস্ট হয়েছিলাম। মানে আমি এত খারাপ দৌড়াতাম, তখন আমি একদম লাস্ট হয়েছি, এবং যখন আমি দেখছি আমি লাস্ট হয়েছি, তখন আমি আসলে দৌড়াতেই চাইনি। তো
এরপর কিন্তু আমি অনেক শেষে 2022 সালে আবার কিন্তু দৌড় শুরু করেছিলাম। তো যেটা বলছিলাম ছোটবেলায়, এছাড়া আমাদের স্কুল স্পোর্টসে অনেক ধরনের খেলা হতো, যেমন চাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, এগুলোতে খেলতাম, পুরস্কার পেয়েছি। আচ্ছা, তো খুব আনন্দের ছিল সময়টা। সত্যি নিশ্চয়ই শৈশব মানেই আনন্দময়, শৈশব মানেই আসলে রঙিন শৈশব। জি, তো স্কুলটা তো রংপুরে শেষ হলো, কলেজটা কোথায় হলো? কলেজটাও রংপুরে। ও, সেটাও রংপুরে। সেটাও রংপুরে, আচ্ছা। আমার স্কুলের ঠিক পাশেই। মা তো চাইতেন আপনি ডাক্তার হন বরাবরই। আপনারও যে দুরন্তপনার কথা আপনি বলছিলেন, যে চঞ্চলতায় ভরপুর ছিলেন, ওই সময় আসলে কোনো কিছু ভাবা সম্ভব না যদিও, তারপরেও জানতে চাইবো আপনার কোনো স্বপ্ন ছিল কিনা, আপনি কিছু ভাবতেন কিনা যে কি করতে চাই আমি? আসলে যখন আমরা ক্লাস 9-এ উঠলাম, তখন তো একটা আপনাকে ডিসিশন নিতেই হবে যে আপনি সায়েন্স পড়বেন নাকি আর্টস পড়বেন নাকি কমার্স পড়বেন। তো আমি ম্যাথমেটিক্সে সবসময় ভালো ছিলাম এবং অন্য পড়ালেখা না করলেও ম্যাথমেটিক্স মানে খুব আনন্দ নিয়ে করতাম। তো তখন কিন্তু আমি মানে সায়েন্সের দিকে ঝুঁকে গেলাম যে আমাকে সায়েন্স পড়তে হবে। তো মার এখানে কোনো আপত্তি ছিল না, যেহেতু তিনি চান যে ডাক্তার হবেন। তো আমি সায়েন্স পড়তে আগ্রহী ছিলাম, আর্টস পড়তে চাইনি কখনো। তো সেক্ষেত্রে আসলে তখনও পথ ঠিক করিনি যে কোন পথে যাব। ডাক্তার হব না এটা জানতাম, ডাক্তারের এই পড়ার ব্যাপারে আমার কোনো আগ্রহ ছিল না, কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়তে পারি বা অন্য কোনো বিষয়ে পড়তে পারি। পথ ঠিক করিনি কেন বলছেন? এক একটা বয়সে পথ ঠিক করা তো একই রকম, এক রকম। কারণ আপনি যখন সায়েন্স সিলেক্ট করছেন, এটাও তো সেই বয়সেরই একটা সিদ্ধান্ত যে আমি এই দিকে যেতে চাই। ঠিক বলেছেন, কিন্তু ওই যে মানে আপনি আসলে সায়েন্স পড়ে কি হবেন, হ্যাঁ, বিজ্ঞানী হবেন নাকি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, এগুলো ঠিক করিনি তখন। বিশ্ববিদ্যালয় জীবন একটু আসতে চাই, তখন আসলে কি ডিসিশন নিলেন যে কোন সাবজেক্টে পড়তে চাই, নাকি আসলে যেহেতু আমার টার্গেট ঢাকায় যাওয়া, যেটাতেই হবে আমি পড়ে ফেলবো, এরকম কিনা? ব্যাপারটা আসলে এরকম নয়। যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই তখনই মোটামুটি ঠিক ছিল যে আমি আসলে কোন সাবজেক্টে পড়বো, কারণ ভর্তি পরীক্ষার উপর অনেক কিছু ডিপেন্ড করে এবং তখন আমাদের চয়েস লিস্ট দিতে হয় যে আপনি কোন সাবজেক্টে ভর্তি হতে চান। তো ওই চয়েস লিস্ট ফিল আপ করতে গিয়েই কিন্তু আমি হয়তো আজকে এখানে, কারণ যেটা কেমন যে ওখানে সব সাবজেক্টের নাম থাকতো এবং আপনি সিরিয়ালে দিয়ে যাবেন। মানে আপনি কি কি দিয়েছেন সেটা জানতে তো আমার ভাই বলছে যে তুমি ফার্মেসি দাও, কম্পিউটার সায়েন্স দাও, কারণ এগুলো তখন খুব জনপ্রিয়। তো আমি দু একটা দিলাম, তারপর মনে হলো, তারপর যখন পেছনের দিকে যাচ্ছি তখন দেখলাম জিওলজি নামে একটা সাবজেক্ট আছে। তো আমি আমার বড় ভাইকে জিজ্ঞেস করলাম জিওলজি সাবজেক্টটা আসলে কি, কারণ এটা সম্পর্কে আমি কিচ্ছু জানি না, একদমই কিছুই জানি না। তো আমার ভাই বললেন এটার বাংলা হচ্ছে ভূতত্ত্ব, কিন্তু এর বেশি সে আর কিছু জানে না আসলে। তো তখন একটু চিন্তায় পড়ে গেলাম যে এটা কি। পরে বললো যে, তারপরও জানালো যে জিওলজিতে পড়লে পাহাড় দেখা যায়, শুনেছি পাহাড়ে ওদের অনেক আগ্রহ থাকে। আচ্ছা, তো আমি তখন পাহাড় শব্দটা শুনেই ওটাকে দিয়ে দিলাম সামনের দিকে, যেন আমি মানে জিওলজি আসলে খুব কম মানুষই প্রথম দিকে দেয়। জি, এবং যে সময় কথা বলছিলেন সেই সময় তো আরো, হ্যাঁ সেই সময় আরো, তখন আরো জনপ্রিয় ছিল না এই সাবজেক্টটা। তো তখন হলো কি, আমি যখন রেজাল্ট দেখলাম তখন না ইন্টারভিউ দিতে গেলাম, একটা ইন্টারভিউ দিতে হয়েছিল আমাদের। তো তখন আমাকে জিওলজি দিলেন ম্যাম, একজন ম্যাম ছিলেন নাজমা শাহিন ম্যাম। তো ম্যাম বলছেন যে তুমি চাইলে কিন্তু চেঞ্জ করে নিতে পারো, এখনো তোমার সুযোগ আছে জুওলজি, বোটানি এগুলো নেওয়ার। হ্যাঁ, কিন্তু আমি বললাম যে না, আমি জিওলজিই নিব, এটাই থাকবে, ম্যাম এটা চেঞ্জ করে দিবেন না প্লিজ। মানে আমি তাকে রিকোয়েস্টও করছি যেন চেঞ্জ করে না দেন। তো এই তো জিওলজিতে ভর্তি হওয়া এবং ভালোবেসে ভর্তি হওয়া, ভালো লাগা থেকে ভর্তি হওয়া। ভর্তি হওয়ার আগে আবার আমার ফুফু চাকরি করতেন যে স্কুলে, তো সেই স্কুলের তার কলিগের একজন মেয়ে জিওলজিতে পড়তেন, আমরা তার বাড়িতেও গিয়েছিলাম বিস্তারিত শুনতে। তো ওই আপু বলেছিলেন যে জিওলজি খুব কঠিন, ভূতত্ত্ববিদ্যার মতো কঠিন সাবজেক্ট আসলে খুব কম আছে, কিন্তু তুমি এমন সব জায়গায় ঘুরতে পারবে, পাহাড়ের আনাচে কানাচে যে সব জায়গায় সাধারণ মানুষ হয়তো বা যায় না, খুব সুন্দর জায়গা, তুমি খুব এনজয় করতে পারবে, একটা কোর্স করতে হবে তোমাকে প্রতি বছর সেখানে। তো সেই যে কথাগুলো, এই কথাগুলো আমার মাথার মধ্যে একদম গেঁথে গেল যে আমি একটা পাহাড় দেখতে পাবো। তো এই যে একটা পাহাড় দেখতে পাওয়ার ইচ্ছে থেকেই কিন্তু আমার
ভূতত্ত্ব বিভাগে ভর্তি মানে হওয়া। ইচ্ছের ডাক পেয়ে গেলেন। হ্যাঁ, একদম। চমৎকার। একদম শুরুতে বিশ্ববিদ্যালয় জীবনে যেটা হয়, রংপুর থেকে আসা একটা মেয়ের ঢাকার সাথে অ্যাডজাস্ট হওয়া, বিশ্ববিদ্যালয় জীবনের সাথে মানে বিভিন্ন এরিয়া থেকে তো ছেলেমেয়েরা এসেছে পড়তে, সেই সময়টা আসলে আপনার কিভাবে কেটেছে? আমার একদম শুরুতে তো আমি আসলে রোকেয়া হলে ছিলাম, কিন্তু একদম শুরুতে রোকেয়া হলে আমি সিট পাইনি বা উঠতে পারিনি। তো তখন আমি লালমাটিয়াতে আমার নানার বাড়িতে থাকতাম। তো প্রথম যে সমস্যাটা আমি ফেস করেছিলাম সেটা হচ্ছে যে বাসে করে বিশ্ববিদ্যালয়ে যাওয়া। আচ্ছা। ওই বাসে করে যাওয়াটাও একদম সহজ সমাধান হয়ে গেল। আমার ক্লাসে গিয়ে পরিচয় হলো তামান্না নামে এক বন্ধুর সঙ্গে। তো তামান্না ঠিক লালমাটিয়াতেই থাকে। আচ্ছা। তো ও দেখা গেল যে বাসে সিট পেলে আগে আমাকে দিত, তারপর ও দাঁড়িয়ে থাকতো। তো এই যে শুরু থেকেই কিন্তু আমি খুব সহযোগিতা পেয়েছি সবার। আচ্ছা। তারপর খুব দ্রুত, যেহেতু আমার ভাই তখন হলে থাকতো, তো ও একটা সিটের ব্যবস্থা করে দিল, এবং আমার আসলে আমাদের তখন মেরিট অনুযায়ী সিট আসতো হলে, তো সেই অনুযায়ীও আমার চলে আসলো। তারপর আমি হলে উঠে গেলাম, এবং হলে উঠে তো বিভিন্ন জায়গা থেকে আসা আপুরা আছেন, সবাই আমার সিনিয়র। তো ওই যে অ্যাডজাস্ট করা, এই অ্যাডজাস্ট করাটা এত সহজ ছিল, কারণ আমি এসেছি একটা যৌথ পরিবার থেকে। তো যৌথ পরিবারে অনেক মানুষ থাকে, তাদের সঙ্গে মিশে মিশে কিন্তু এই যে অনেকের সঙ্গে মিশে একসঙ্গে থাকা, এটাতে আমার কোনো সমস্যা হয়নি। আর আমি খুব উপভোগ করেছি কোন জায়গাটা, হলে একটা বিশাল মাঠ ছিল, হলে অনেক মেয়ে, একটা টিভি রুম আছে, লবি আছে, খুব সুন্দর হাঁটার জায়গা আছে, বড় একটা ক্যান্টিন। হ্যাঁ, তো আমি রংপুর থেকে এসেছি, এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায়, খোলামেলা জায়গায় থেকেছি। রোকেয়া হল তো অনেক বড়, সেখানে মাঠ পেয়েছি, খেলার সুযোগ পেয়েছি, মানে সবকিছু মিলিয়ে আসলে মনে হয়নি যে একদম খুব একটা ভিন্ন জায়গায় চলে এসেছি। বরঞ্চ আমার মনে হচ্ছে যে আপনি উপভোগ করেছেন। হ্যাঁ, খুব উপভোগ করেছি, বিশেষ করে বন্ধুদের সঙ্গ। আচ্ছা আচ্ছা। আর পড়াশোনা একই গতিতে চলছিল? পড়াশোনায় আসলে খুব বেশি মনোযোগ ছিল না, কারণ নতুন ঢাকায় এসেছি, বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, পুরো ঢাকা শহর ঘুরে বেড়াচ্ছি, বৃষ্টি হলে জুডো ক্যারাতেও শিখলেন মনে হয় বিশ্ববিদ্যালয়ে জীবনে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে। এই দিকে কেন গেলেন, মানে কি ভাবলেন আসলে আমাকে জুডো শিখতে হবে, কারাতে শিখতে হবে, কেন? কাউকে দেখে প্রভাবিত হয়েছিলেন? হ্যাঁ, আপনি একটা মজার কথা বলেছেন। আসলে আমি যখন ছোট ছিলাম তখন বিটিভিতে দেখেছি একটা জুডো কারাতের অনুষ্ঠান হতো। আচ্ছা। তো সেখানে যখন জুডো কারাতে শেখাতো, আমি কিন্তু টিভিতে দেখতাম। এটা আমার খুব পছন্দের একটা প্রোগ্রাম ছিল, মানে ওই আগ্রহটা ছিল। তারপর যখন রংপুরে আসলে কখনো দেখিনি কেউ জুডো কারাতে শেখাচ্ছে, বা আমার হয়তো জানার বাইরে ছিল, কিন্তু ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে দেখলাম আমাদের জিমনেশিয়ামেই শেখানো হচ্ছে। তো সেখান থেকে আগ্রহী হয়ে ওখানে ভর্তি হয়ে গেলাম, এবং খুব এনজয় করেছি। আমার জুডো কারাতের সময়টা এত বেশি উপভোগ করেছি, এবং আমাদের যে প্রশিক্ষক ছিলেন তাদের সঙ্গে এত ভালো সম্পর্ক হয়েছিল। আবার আমি কিন্তু ন্যাশনালও খেলেছিলাম, বিশ্ববিদ্যালয়ের টিমের হয়ে কারাতে জুডো ন্যাশনাল খেলেছি, যদিও কোনো প্রাইজ পাইনি, কিন্তু খেলেছি। আমার কাছে খুব ভালো লাগে যে আমি বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করেছি। নিশ্চয়ই নিশ্চয়ই, পার্টিসিপেট করাটাই আসলে অনেক বড় কথা। জি, আপনি জাপানি ভাষাও মনে হয় শিখেছেন, সেটাও কি বিশ্ববিদ্যালয় জীবনে? হ্যাঁ, ওই যে বিশ্ববিদ্যালয়ে করেননি এমন কিছু নেই না? না, কত কি শেখার আছে। বিশ্ববিদ্যালয়টা তো অনেক বড়, হ্যাঁ, অনেক কিছু শেখার, অনেক কিছু জানার, আর আমার আগ্রহ এত বেশি সবকিছুতে। তো একটা ভাষা শেখার জন্য মনে হচ্ছিল যে একটা ভাষা তো আমাকে শিখতে হবে, যে কোনো ভাষা। তো জাপানিজ ভাষার প্রতি কেন আগ্রহী হয়েছিলাম এটা আর এখন মনে করতে পারছি না, কিন্তু জাপানিজ ভাষাই শিখতে চেয়েছিলাম। এবং জাপানিজ ভাষার শিক্ষকরা খুব ভালো ছিলেন। তো জাপান থেকে কেউ আসলে বা তাদের সঙ্গে যোগাযোগ হলে তারা আমাদেরকে দিয়ে দিতেন গাইড হিসেবে, যেহেতু আমরা কিছুটা কথা বলতে পারি, কথা বলা শিখছি। তো এগুলো খুব, মানে বিশ্ববিদ্যালয়ের জীবনে এই জিনিসগুলোকে মানে ফেস করা বা এই জিনিসগুলোর সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলা খুব ভালো লেগেছে। তারপর আমাদের 2011 সালে, হয়তো আমি ঠিক মনে করতে পারছি না, তো তখন জাপান থেকে একটা টিম এসেছিল 100 জনের, 100 জন শিক্ষার্থী এসেছিল। তো তাদের সঙ্গে কিন্তু আমাদেরকে ট্যাগ করে দেওয়া হলো, এটার নাম ছিল মিশন ক্লিন ঢাকা। তো তাদের উদ্দেশ্য ছিল, আমাদের উদ্দেশ্য ছিল ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো তখন আমরা যে আনন্দ নিয়ে কাজ করেছি, বন্ধুদের সঙ্গে তো একটা বিশাল সময় কেটেছে বিশ্ববিদ্যালয় জীবনে, তাদের দ্বারাও তো মনে হয় নানাভাবে প্রভাবিত হয়েছেন। এবং আপনি যে ভূতত্ত্ব বিভাগে পড়লেন, আপনার সমসাময়িক যারা পড়লো তাদের বিষয়টা কি আপনার মতো ছিল? আগ্রহের জায়গাটা, ভালো লাগা, ভালোবাসার জায়গাটা একই রকম ছিল কিনা?
আসলে ভূতত্ত্ব বিভাগে আগে মানুষ পড়তো, অন্য কোনো ভালো সাবজেক্ট হয়তো বা পাইনি, খুব কম মানুষের এটা একদমই তাই। প্রথম পছন্দ ছিল। তো তারপর কিন্তু আমার কাছে মনে হয় যে মানে আমরা বিশ্ববিদ্যালয় জীবনে যখন ফিল্ড ওয়ার্কে যেতাম, যেহেতু এটা আমার একটা কোর্সের অংশ ছিল, আমরা পাহাড়ে যেতাম, তো ওখানে কিন্তু একটা বন্ডিং তৈরি হতো। হ্যাঁ, তো এই বন্ডিং ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা কেউ চিন্তাও করতো না। আচ্ছা। তো জিওলজিতে হয়তো বা এসছে খুব বেশি পছন্দ থেকে নয়, কিন্তু থেকে গিয়েছে সম্পূর্ণ ভালোবাসা নিয়ে সবাই, আমাদের বড়রা ছোটরা, এবং যেহেতু খুব অল্প সংখ্যক শিক্ষার্থী থাকতাম আমরা, তো বড়দের সঙ্গে ছোটদের সঙ্গে সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকতো, এখনো সম্পর্ক আছে আচ্ছা আমাদের। আচ্ছা, দারুণ। পাহাড়ে আপনি বলছিলেন যে আপনাদেরকে যেতে হতো পড়াশোনার কারণেই। আপনার সম্ভবত চন্দ্রনাথ পাহাড়েও যাওয়া হয়েছিল, যেটা আপনার জীবনের একটা দারুণ অভিজ্ঞতা। প্রথম পাহাড়ে গিয়ে মানে কি ধরনের সমস্যা, কি ধরনের সুবিধা, কি দেখে মুগ্ধ হলেন, সবকিছু একটু শুনতে চাই। প্রথম ফিল্ড ওয়ার্কে আমরা যখন যাই, তো তখন প্রথম মজাটা হচ্ছে ট্রেনে করে যাওয়া। আচ্ছা। আমাদের বন্ধুরা একটা ট্রেনের কম্পার্টমেন্ট ধরে ফেললো এবং ওটার ভিতরে আমরা সবাই, এর বাইরে কেউ নেই। আচ্ছা। তো ওখানে গান বাজনা মজা করা সমস্ত কিছু। আপনি গানও গাইতে পারেন? আমি গান গাইতে পারি না, আমার বন্ধু আছে আচ্ছা, খুব আচ্ছা। ভালো গান গাইতে পারে, ওরাই গাইতো। তো আমরা মজা করতাম, আমরা তাল দিতাম, আর কিছুই না। তো আমাদের শিক্ষকরাও যাচ্ছেন, যদিও অন্য কম্পার্টমেন্টে যেতেন। তো সবার সঙ্গে এই যে যাওয়া, তো এই যাওয়া থেকেই আনন্দটা শুরু হতো। তারপর যেতাম আমরা সরকারি কোনো বাংলোতে বা কোথাও থাকতাম, যেখানে আপনার কোনো মানে খুব হোটেলগুলোতে যে সুযোগ সুবিধা থাকে এরকম কিন্তু নয়। আমার মনে আছে একবার ট্রিপে আমরা একটা খাটে 7 জন শুয়েছিলাম। আচ্ছা। তো এরকম, তো এই যে একসঙ্গে সবার সঙ্গে থাকা না, এগুলোকে অসুবিধা মনে হয়নি, এগুলোকে বরং সুবিধাই মনে হয়েছে। বা ওয়াশরুমে একটা সিরিয়াল দেওয়া বা নক করা এখনো কেন বেরোচ্ছে না, এগুলো তো স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হয় যে অনেক সমস্যা, কিন্তু এগুলোকে আমাদের আসলে তখন সমস্যা মনে হয়নি, কারণ আমরা তখন তরুণ ছিলাম, তখন আমাদের সবকিছুতে আগ্রহ। আর একটি প্রবাদও আছে কিন্তু এই ব্যাপারে, যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন। আমরা এরকম 9 জন 18 জন থাকা আমাদের জন্য কোনো সমস্যাই ছিল না। তো প্রথম বছর ট্রিপে আমরা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে গিয়েছিলাম। তো আমার এখনো মনে আছে, মানে এটা আমার প্রথম পাহাড় দেখা, তাই স্মৃতি একদম সজীব। তো যখন যাচ্ছি মানে তখন তো আসলে ফিটনেস নিয়ে কোনো কাজ করতাম না, মানে আপনাকে ফিট থাকতে হবে এই কনসেপ্টটাই আমার আসলে ছিল না। তখন যেতে পারতাম, কিন্তু এখন বুঝি যে তখন খুব কষ্ট হচ্ছে, উপরে যখন যাচ্ছি কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এত কষ্ট করে যাচ্ছি, কিন্তু সেই আনন্দটা অন্যরকম, যে যাচ্ছি চূড়ায় পৌঁছাতে হবে। তো আমার বন্ধুকেও ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি, মানে ও যেতে যাচ্ছে না বা কষ্ট হচ্ছে খুব, তো ওকেও ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। তো চারপাশে সবুজ, এরকম সবুজ পাহাড় আমি তখন মানে তখনও দেখিনি, এটা আমার প্রথম পাহাড় দেখা। তো তারপর যখন আমরা চূড়ায় পৌঁছালাম, আমার সমস্ত বন্ধুরা, শিক্ষকরা সবাই মিলে যখন পৌঁছালাম, তো তখন আমার কাছে এটা একটা অন্যরকম মনে হলো, এবং আমার কাছে মনে হলো যে আমি এভারেস্ট জয় করে ফেলেছি, আমি এভারেস্টের চূড়ায় পৌঁছে গেছি। তো এই অনুভূতিটা এত এত সতেজ আমার, মানে এখনো মনে হয় যে আমি বুঝি চন্দ্রনাথের চূড়ায় দাঁড়িয়ে আছি। এবং সেই প্রথম অভিজ্ঞতাই তো মনে হয় আপনাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে, যে আমি আরো সামনের দিকে এগোতে চাই, আমি আরো পাহাড় এভাবে আরোহণ করতে চাই। নিশ্চয়ই সেরকম একটা চিন্তা ভাবনা আপনার তখন তৈরি হয়েছিল। হ্যাঁ, যখন আমার একটা পাহাড় ভালো লাগলো, তখন আসলে পাহাড় আমাকে ডেকেই গেছে। আমি প্রতি বছর পাহাড়ে গেছি, এবং যখনই ছুটি পেয়েছি তখনই বান্দরবানের পাহাড়গুলোতে গেছি। হয়তো খুব বেশি দূরে যেতে পারিনি 2 দিন ছুটির কারণে, বা ক্লাস ফাঁকি দিয়ে চলে গেছি, এভাবে ঘুরেছি। কিন্তু শুধু পাহাড় নয়, আমি আসলে তখন সারা দেশ ঘুরে বেড়াচ্ছিলাম। আচ্ছা, প্রতিটা জেলায় যাওয়ার চেষ্টা করছি, ঘুরছি। ততদিনে কি একটা দল করে ফেললেন এরকম, নাকি একাই চেষ্টা করলেন? না, আসলে আমার ওভাবে দল ছিল না, আমার খুব কাছের বন্ধু শিরিন ছিল। তো শিরিনের সঙ্গে, শিরিন অন্য বিষয়ে পড়ালেখা করতো বিশ্ববিদ্যালয়ে। তো আমরা ছুটি পেলেই দেখা যাচ্ছে বৃহস্পতিবার রাতে রওনা দিয়ে দিচ্ছি, কোথাও ঘুরে আসছি, আবার শনিবার এসে রবিবার ক্লাস করছি। তো এরকম প্রচুর ঘুরতাম। আমার ওই বন্ধুর সঙ্গেই আসলে বেশি ঘোরা হয়েছে পাহাড়ের বাইরে। পাহাড়েও ওর সঙ্গে ঘুরেছি, এছাড়া টিম করে আমরা ভুটানে ঘুরতে গেছি, এরকম ঘুরতে গেছি, ট্রেকিং এ গেছি। তো পাহাড় আসলে আমাকে কখনো ছেড়ে যায়নি।
আমরা একটু প্রফেশনালি যদি আসি, যে ভূতত্ত্ব বিভাগে পড়লেন, পর্বত আরোহণ করলেন, এরকম নিশ্চয়ই কয়েকটা ঘটনা তো ঘটেছেই। তারপর আসলে ফাইনালি কখন চিন্তা করলেন যে না, এটা নিয়ে আমি প্রফেশনালি একটু ভাবতে চাই, বা এই পর্বত আরোহণটা আমার জীবনের সঙ্গে আসলে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকুক, এই ডিসিশনটা কখন আসলো? এটা আসলে হলো আমি একবার নেপালে ঘুরতে গেলাম। জি। তো ঘুরতে গিয়ে জাস্ট সাইট সিইং, সবাই টুরিস্টরা যেরকম করে এরকম করে ঘুরছিলাম। তো তারপর নেপালে কি সেটা এমনি যাওয়া নাকি? এমনিতেই যাওয়া, ঘুরতে যাওয়া, জাস্ট ছুটিতে। তো তখন মনে হলো যে আচ্ছা, নেপাল এত সুন্দর, এত পাহাড় আছে, ওর এত পর্বত আছে, একটু পাহাড়ের কাছে যাই। তো একটু পাহাড়ের কাছে গেছিলাম, অল্প একটু, বেশি দূর নয়। তো তখন যখন ফিরে এলাম, আমার ছুটি শেষ হয়ে গিয়েছিল, আমি তখন অলরেডি চাকরি করছি। তো ছুটি শেষ হয়ে গিয়েছিল, ফিরে এসেছিলাম। তো ফিরে এসে না আমার খুব খারাপ লাগছে যে পাহাড়ের আরেকটু কাছে যেতে পারলাম না। তো এই যে কাছে যাওয়ার চিন্তা থেকে আমি এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকটা করি। তো ওই ট্রেকটা করার সময় কিন্তু আমি পর্বতগুলোকে খুব কাছে থেকে দেখেছি, হিমালয়কে কাছে থেকে দেখেছি যখন, তখন আমার মনে হচ্ছে যে না, আমি আরো কাছে যেতে চাই। তো এই যে কাছে যাওয়ার আগ্রহ থেকে তখন আমার আসলে আমি জানলাম যে আমি যদি আরো কাছে যেতে চাই তাহলে আমাকে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ ছাড়া আমার পক্ষে আসলে পাহাড়ের চূড়ায় যাওয়া। পাহাড়ের কোনো ভাষা বুঝতে পারছিলেন? মানে একটু একটু করে একটু যাই, কিন্তু সে আপনাকে ডাকছিল। জানি না, এটা তো আসলে সবার ডাকছিল। হবে না, মানে আমার তো মনে হয় আমার হয়তো হবে না। আমার যদি একটু সাগর পছন্দ, মাসুক তোমার আমারও সাগর পছন্দ বেশি। সেজন্য আমি বলছিলাম যে আমার হয়তো এটা হবে না, মানে আমি হয়তো পাহাড়ের ভাষাটা বুঝবো না। কিন্তু আপনার কি এরকম কিছু হয়েছিল? আপনি কি কিছু বুঝতে পারছিলেন? আসলে প্রকৃতির সান্নিধ্যে যারা থাকে বা প্রকৃতিকে যারা ভালোবাসে, তারা মনে হয় প্রকৃতির অনেক কিছু বুঝতেও পারে। আপনি কি বলবেন? হ্যাঁ, আপনি একদমই ঠিক বলেছেন। কারণ এই যে ডাকটা তো আমরা সব জায়গাতেই শুনতে পাই, শুধু পাহাড় ডাকছে তা কিন্তু নয়। আপনি যদি আপনার মনের গভীরে তাকান তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কি চান, কি আপনার শখ, কি আপনার ইচ্ছে, তাই না? তো এই গভীরভাবে নিজেকে অনুভব করা, নিজেকে জানা, এই জানা থেকেই আমি দেখেছি যে একটার পর একটা পাহাড় আমাকে ডাকছে, আরেকটু কাছে টানছে। হ্যাঁ, এই যে কাছে টেনে নিচ্ছে, সেটা তো আমার আগ্রহ আছে বলেই হয়তোবা ডেকে নিচ্ছে। তো ওই ডাকে আমি সবসময় সাড়া দিয়েছি। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি এক ধরনের প্রশিক্ষণ নিলেন হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে। এই ধরনের প্রশিক্ষণ নেওয়ার জন্য আমরা যতদূর জেনেছি যে বেশ টাকা পয়সার দরকার হয়, একটা অর্থলগ্নির দরকার হয়। আপনি ব্যাংকে জব করছিলেন জন্য বিষয়টা আপনার কাছে সহজ হয়ে গেল নাকি? আসলে আমি যখন করেছি তার আগে, ঠিক আগে খুব কম টাকা লাগতো আমাদের। আমরা ভারতে এই 28 দিনের যে মৌলিক প্রশিক্ষণটা নিতাম, এটাতে মোটামুটি $200 মধ্যে হয়ে যেত। কিন্তু আমি যখন প্রশিক্ষণ নেই তখন এটা $865। হ্যাঁ, আর এখন এটা আরো বেশি। তো আপনি যেটা বললেন, আসলে আমি তো একটা মানে ইনকাম সোর্স আছে আমার। তো সেখানে আমরা কি করি? আমরা কি শুধু খাওয়া পড়া থাকার জন্য কাজ করি? তা কিন্তু নয়। আমাদের যে আগ্রহগুলো আছে সেগুলোর পেছনে কিন্তু আমরা খরচ করি, তাই না? তো আমার কাছে এটা খুব বেশি মনে হয়নি। আপনার ব্যাংক জবের কারণে আপনার এই ধরনের প্রশিক্ষণ নেওয়াটা খুব সহজ হচ্ছিল। এবং সাকি জানতে চাইছিল যে জবটা কোন সময় হলো। এবং একই সাথে আমি আরেকটা বিষয় জুড়ে দিতে চাই, ছোটবেলায় আপনার বাবা মা চাইতেন যে আপনি ডক্টর হন, আপনি চাইতেন যে আগে বাসার বাইরে বের হই, পৃথিবীটাকে দেখি, দেশটাকে দেখি। কিন্তু একটা সময় এসে আপনি পড়াশোনা করলেন ভূতত্ত্বে, কিন্তু হলেন ব্যাংকার। সবকিছুর মধ্যে যদিও একটা সমন্বয় আছে, কিন্তু সেই সমন্বয়গুলো আপনি করে নিয়েছেন কিভাবে, সেই জায়গাগুলো একটু শুনবো। আসলে আমি পড়ালেখা করা অবস্থাতেই কিন্তু চাকরিতে যোগ দিয়েছি। আচ্ছা। তো ভূতত্ত্ব পড়েছি, ব্যাংকে চাকরি করছি। এটা যেটা হয়, আমি আসলে খুব ভালো রেজাল্ট করতে পারিনি, কারণ পড়ালেখা কিছুই করতাম না, ঘুরে বেড়াতাম, বাউন্ডুলে ছিলাম আর কি। তো যার কারণে আমার রেজাল্টও খারাপ হয়েছে। তো তখন যেটা হয়, আপনার চাকরির জন্য আমরা যেভাবে চেষ্টা করি, পড়াশোনা করি, তারপর পরীক্ষা দিই। তো আমি পূবালী ব্যাংকে পরীক্ষা দিয়েছিলাম এবং আমার চাকরিটা হয়ে গিয়েছিল। এরপর আসলে আর কিছু চিন্তাও করিনি, যে একটা চাকরি হয়ে গিয়েছে, যেহেতু আমি খুব বেশি ক্যারিয়ার সচেতন ছিলাম না বা ক্যারিয়ারিস্টিকও নই। তো সেক্ষেত্রে একটা চাকরি করলেই হলো, এরকম একটা ব্যাপার ছিল। তো সেখান থেকে আসলে পূবালী ব্যাংকে যোগ দেওয়া আমার।
এবং আপনি যেটি বলছিলেন যে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে যে প্রশিক্ষণটা, সেটার পরে কি আসলে আপনি সিকিম গেলেন, নেপাল না না গেলেন, না এরকম? আচ্ছা। আমি আসলে প্রশিক্ষণের আগেই গিয়েছি এগুলোতে। আচ্ছা। আমি যখন বেস ক্যাম্প ট্রেক করি তার আগেই আমি ভুটানে ঘুরেছি, ভুটানে ট্রেক করেছি, আচ্ছা। সিকিমে গিয়েছি। এ পর্যন্ত নেপালে কতটি গিয়েছি। দেশ গিয়েছেন ট্রেকিং করতে? ট্রেকিং করতে আসলে খুব বেশি দেশ যাইনি, কারণ আমাদের আসলে নেপালেই বেশি ট্রেকিংটা হয়। আমি শুধু ভুটানে একটা ট্রেক করেছিলাম আর সিকিমে করেছি, কিন্তু এর বাইরে আসলে ওভাবে ট্রেক করা হয়নি। কিন্তু থাইল্যান্ডে গিয়েছিলাম যখন, তখন একটা ছোট্ট ট্রেক করেছিলাম, যদিও এটা একদম ট্রেকিং রুট নয়, কিন্তু ওখানেও করেছিলাম চিয়াংমাইতে, ওটা একটা পাহাড়ি অঞ্চল। তো ওখানে একটু করেছিলাম, মানে যেখানেই যাই মনে হয় একটু পাহাড় থাকলে একটু হেঁটে আসি, হেঁটে আসলেও ভালো লাগে। আচ্ছা, এ ধরনের অভিযানের ক্ষেত্রে যেটা হয় যে আপনি যত গভীরে যাবেন সুবিধাগুলো, সমস্যাগুলো, সৌন্দর্যগুলো তত বেশি অবলোকন করতে পারবেন। আপনার ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জগুলো ধীরে ধীরে কি কি মনে হচ্ছিল ট্রেকিং এর ক্ষেত্রে? আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি আসলে কি খুব ইতিবাচক একটা মানুষ, হ্যাঁ, তো আমার কাছে চ্যালেঞ্জগুলোকে চ্যালেঞ্জ মনে হয়নি কখনো। এই যে আপনাকে বললাম না, আমরা একটা বিছানায় 7 জন ঘুমিয়েছি, এটাকে কিন্তু আমি উপভোগ করেছি। আচ্ছা। তো সেরকম যদি কোনো বাধা পেয়েছি সেটাকে আমি উপভোগ করেছি। আচ্ছা। নেপালে ট্রেকিং এ আমাদের কখনো কোনো সমস্যা হয়নি, কোনোদিনই সমস্যা হয়নি, ভুটানেও হয়নি। তবে ভুটানে একটা ঘটনা ঘটেছিল যেটা আমাকে খুব মানে আলোড়িত করেছিল। এটা খুব ছোট বাচ্চা, 4 বছরও হয়নি, তো তাকে নিয়ে তার বাবা মা যাচ্ছে। আচ্ছা। তো তারা এত পিপাসার্ত ছিল যে আমার কাছেও জল ছিল না, তো আশপাশে কারো কাছে নেই। তো তখন মনে হয়েছিল যে মানে ওখানে কোনো দোকান তো নেই, তো তাদের জন্য খুব খারাপ লেগেছিল যে আমি কেন একটু বেশি করে জল নিয়ে বেরোলাম না, কাউকে সহযোগিতা করতে পারতাম। তো এই ধরনের কিছু সমস্যা, ছোটখাটো সমস্যা হয় যেখানে আপনি হয়তো বা যা চাচ্ছেন পাচ্ছেন না, কিন্তু আমরা যারা ট্রেকিং এ যাই তারা আসলে খুব অল্প কিছুতেই সন্তুষ্ট থাকি, শুধু একটু ট্রেকিং রুটটাতে হাঁটতে পারলেই খুশি, একটু ট্রেক করতে পারলেই খুশি থাকি। তো আমার কাছে আসলে এগুলো খুব বেশি চ্যালেঞ্জিং মনে হয়নি, আর নারী হিসেবে আলাদাভাবে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন আমি আসলে কখনো হইনি। বড় অভিযানে যখন প্রথম গেলেন, সেখানকার অভিজ্ঞতা, প্রস্তুতি, চ্যালেঞ্জ সবকিছু মিলিয়ে যদি একটু শুনি। আমার আসলে 7000 মিটার পর্বতে যখন আমি গিয়েছি, এটার জন্য আমাকে প্রস্তুতি নিতে হয়েছে। আমাদেরকে তো এমনিতেই প্রস্তুত থাকতে হয় সবসময়। আপনি হয়তোবা বলেননি, কিন্তু আমি বলছি এখন, আমি আসলে ম্যারাথন করতে খুব পছন্দ করি। তো এটা আসলে আমার পর্বতারোহণের অংশ। ম্যারাথন করে কিন্তু আমাকে ফিট থাকতে হয়, অন্য শরীরচর্চা গুলো করতে হয়। তো আমি হচ্ছে আগে 21 কিলোমিটার দৌড়াতাম, এটাকে হাফ ম্যারাথন বলে। তারপর 42 কিলোমিটার দৌড়ানো শুরু করলাম, এবং আমি 100 কিলোমিটারও দৌড়েছি। এগুলো কিন্তু সবকিছু আমার পর্বতারোহণের অংশ, আমাকে ফিট থাকতে হয়েছে। তো আবার ফিটনেসের জন্য করতেন। হ্যাঁ, আবার দেখা গেছে যে ঠিক আমি যখন অভিযানে যাব তার আগে কিন্তু এগুলো এত লম্বা দূরত্বের দৌড় আমাকে বন্ধ করতে হয়েছে, আমি ইনজুরিতে পড়তে পারি, সমস্যা হতে পারে। তো আমার প্রস্তুতির জায়গাটা ছিল রমনা পার্ক। আমি রমনা পার্কে দৌড়াতাম, আমি হাতির ঝিলে দৌড়াতাম। তো এগুলোতে কোনো সমস্যা হয়নি, কিন্তু রমনা পার্কে যেটা হয়, বিভিন্ন ধরনের মানুষ আছে। তো মেয়ে দেখা যাচ্ছে আমি বা আরেকজন দৌড়াচ্ছে, খুব অল্প সংখ্যক মেয়ে আমরা দৌড়াচ্ছি, মানে হাতে গোনা যায়, এবং সবাই চিনছে। তো তখন দেখা যায় যে কিছু মানুষ আপনাকে খারাপ মন্তব্য করলো দৌড়ানোর সময়, শুধু নারী বলে। তো দেখা যায় এগুলোকে আমি কিছু বলি না, ইগনোর করতে হয়। হ্যাঁ, ইগনোর করতে হয়। আপনি যখনই কিছু বলবেন তখনই হয়তো তিনি আরো বেশি খারাপ আচরণ করবেন। তো এই জিনিসগুলোকে চ্যালেঞ্জ হিসেবে দেখিনি, ভেবেছি যে ওর মতো বলবে। আচ্ছা, আপনি চ্যালেঞ্জ হিসেবে দেখেননি, কিন্তু এই জায়গাতে আসলে আপনারা দুজন নারী আছেন, আপনাদের দুজনের কাছে আসলে আমি একটা প্রশ্ন করতে চাই। এই যে আপনি বলছেন যে ইগনোর করে যাই, ইগনোর করাটা সঠিক নাকি ওই জায়গাতে প্রতিবাদ করাটা সঠিক? আসলে দুটোই ঠিক। হ্যাঁ, কিন্তু দেখুন, আমি যখনই তাকে বলবো, হ্যাঁ, যেমন আমার সঙ্গে আমি একটু খোলামেলা বলি, যেমন আমি একদিন দৌড়াচ্ছি, একজন বয়স্ক ভদ্রলোক আমাকে ডাকলেন যে মা এদিকে আসো, মা বলে ডাকলেন। তো আমি কিন্তু তার কাছে গেলাম, খুব স্বাভাবিক। তো তিনি আমাকে বলছেন যে আমার বুকের সামনে একটা কাপড় জড়িয়ে নিয়ে কেন আমি দৌড়াচ্ছি না। তাকে আপনি কি উত্তর দিবেন? এক্স্যাক্টলি। তাকে আপনি কি বলবেন?
তার মানে আসলে বিষয়টা এমনই যে তুমি যেটি বললে না যে ইগনোর করা উচিত নাকি আসলে প্রতিবাদ এটা করা কিন্তু উচিত? একটা প্রতিবাদ। আপনি এটা- যখন ইগনোর করছেন তাকে, Exactly. এটা কিন্তু একটা এটা প্রতিবাদ। নীরবতাও কিন্তু অনেক সময় অনেক কিছু মানে আমাদের অনেক ভাষা প্রকাশ করে একদমই। এবং ক্ষেত্র বিশেষে আমার মনে হয় আমরা মেয়েরা অনেক সময় হয়তো বুঝতেও পারি যে আমার আসলে এখানে কি কথা বলা উচিত নাকি আসলে আমাকে নীরব থেকে একটা ভাষা প্রকাশ করা উচিত। আচ্ছা। সুতরাং আসলে আপনি যেটি বললেন যে দুটোই আসলে ঠিক এবং যখন যেটা প্রয়োজন আসলে আমরা সেভাবেই সেভাবেই আসলে কারণ অনেক আমাদেরকে সময় করতে ইগনোর হয়। করলে যেটা হয় যে আজকে সে আপনার সাথে এই ধরনের একটা আচরণ করছে বা কথা বলছে, পরবর্তীতে এটা তার অভ্যাসে পরিণত হয়ে যাবে, কন্টিনিউয়াস করতে থাকবে। ঠিক বলেছেন। চমৎকার। আসলে সত্যি তাই, পরিস্থিতি অনুযায়ী আসলে সিদ্ধান্ত নিতে হয়। আমরা আসলে আপনার কাছে জানতে চাইবো যে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবে আপনি কিভাবে কি অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিলেন সেখানে? বাংলা মাউন্টেনিয়ারিং এন্ড ট্রেকিং ক্লাব হচ্ছে একটা মাউন্টেনিয়ারিং এন্ড ট্রেকিং ক্লাব, নামের মধ্যেই আছে। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম ক্লাব। তো এটার প্রতিষ্ঠাতা ইনামাল হক। তো তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই অনেক আগে। হ্যাঁ, তো তারপর ওখান থেকে কিন্তু অনেক ট্রেকার বেরিয়েছে, ট্রেকিং এ গেছে। ওখান থেকেই এভারেস্ট অভিযান হয়েছে। মুহিত ভাই তখন ওখান থেকে দুবার এভারেস্ট অভিযান করেছেন। নিশাত আপু ছিলেন তখন ওখানে। শাকিল ভাই এভারেস্ট অভিযান করেছেন, আমি করলাম। তো আমাদের ক্লাবটায় যেটা হয় সেটা হচ্ছে আমরা আমাদের যে ক্লাব মেম্বাররা আছে তাদেরকে উৎসাহিত করি, তাদেরকে নিয়ে ট্রেকিং এ যাই, তাদেরকে প্রশিক্ষণে পাঠানো হয় যাদের খুব আগ্রহ থাকে বা যাদেরকে আমরা মনে করি যে তাকে প্রশিক্ষণ দিলে ভালো হবে, তাকে প্রশিক্ষণে পাঠাই। তারপর তাকে সঙ্গে নিয়ে আমরা ছোট একটা পর্বতে যাই, ৬০০০ মিটার পর্বত দিয়ে শুরু হয়, সেগুলোতে যাই। ধীরে ধীরে তাকে একজন পর্বতারোহী করে তোলা হয়। চমৎকার। আসলেই তাই, যে কোনো কাজ ধীরে ধীরে করলে সেটা খুব সুন্দর হয়। আপনার এত কাজের অভিজ্ঞতা এবং এত জায়গায় আপনি ট্রেকিং করেছেন, সেগুলো তো নিশ্চয়ই ক্যামেরা বন্দিও করেছেন, সেই ছবিগুলো একটু আমরা দেখে আসি। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের অতিথির কিছু কাজের চিত্র দেখে নিচ্ছি। চমৎকার কিছু পর্বত আরোহণের ছবি দেখে নিলাম আমরা এগুলো নিয়ে একটু কথা বলতে চাই। এই যে বিভিন্ন জায়গায় পর্বত আরোহণ করা না এবং সেই সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর পর আবার নিচে নেমে আসা, অনেক প্রতিকূল অবস্থাও তো তৈরি হয়। মানে সেই বিষয়গুলো নিয়ে যদি একটু জানতে চাই যে সেগুলো কিভাবে আসলে সামাল দেন আপনারা? আসলে আমরা যারা পর্বতারোহণ করি বা পর্বতে চড়ি আমরা বলি, তো তারা কিন্তু এই যে প্রতিকূলতাটা, এই যে চ্যালেঞ্জগুলো, এগুলোকে উপভোগ করে বলেই যায়। যখন আপনার ঝুঁকি আছে তখন সেই ঝুঁকি পেরিয়ে, সেই বাধা বিপত্তি পেরিয়ে আপনি যখন সাফল্য পান তখন কিন্তু আপনার আনন্দটা খুব বেশি হয়। তো আমাদের ক্ষেত্রেও তাই। আপনি একটা সুন্দর রাস্তা দিয়ে শুধু হেঁটে যাচ্ছেন, সেখানে আপনার কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই। তো সেই হাঁটার আনন্দ, আর আপনি তীব্র ঝড়, তুষার ঝড়, গিরিখাদ সবকিছু পেরিয়ে আপনি চলে যাচ্ছেন আপনার গন্তব্যের দিকে। তো গন্তব্যে পৌঁছানো তখন খুব আনন্দের। তো আমাদের যখন আমরা উঁচু পর্বতে যাই তখন আমাদের যে প্রথম সমস্যাটা হয় সেটা হচ্ছে উচ্চতার সঙ্গে শরীরকে মানিয়ে নেওয়া। আপনি যদি উচ্চতার সঙ্গে ঠিকভাবে শরীরকে মানাতে না পারেন তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন এবং আপনাকে একমাত্র সুস্থতার ওয়ে হচ্ছে আপনাকে নিচে নেমে যেতে হবে। কি কি ধরনের সিম্পটম দেখে আপনারা বোঝেন যে আপনি মানাতে পারছেন কি পারছেন? যেমন আপনার মাথা ব্যথা শুরু হয়ে যাবে, বমি ভাব হবে, আপনি হয়তোবা বমিও করবেন। তো যখন আপনার মাথা ব্যথা, জ্বর আসবে, তো মাথা ব্যথা, জ্বর, বমি সব যখন একসঙ্গে আসবে তখন কিন্তু আপনার উপরে যাওয়া চলবে না। আপনি উপরে গেলে কিন্তু দেখা যাবে যে হয়তো কিছুক্ষণের মধ্যেই মারা যাবেন, আপনার ফুসফুসে হয়তো বা পানি জমে যাবে। হ্যাঁ,
আপনার তখন একদম নিচে নেমে এলে ওখানে 2 দিন থাকলেই কিন্তু আপনি সুস্থ স্বাভাবিক হয়ে হয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো এই চ্যালেঞ্জটা আমাদের নিতে হয়। তো এটার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আপনাকে একটা উচ্চতায় যেতে হবে, সেই উচ্চতায় কিছুক্ষণ থেকে আবার নিচে নেমে এসে ঘুমাতে হবে। আচ্ছা, তো যখনই আপনি এটা করবেন তখনই আপনি ওই উচ্চতা এবং আবহাওয়ার সঙ্গে অভিযোজিত হতে পারবেন। আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের প্রথম বাধা বা প্রথম কাজ যেটা করতে হয়। এছাড়াও পর্বতে যেটা হয়, আবহাওয়া কখন খারাপ হয়ে যায় কখন ভালো থাকে তার তো আসলে সেভাবে কোনো ঠিক নেই। তো হঠাৎ করে দেখা যায় যে তুষার ঝড় হতে পারে, তীব্র বাতাসের সম্মুখীন আপনি হতে পারেন, এবং তুষার ধস হতে পারে, অ্যাভালান্স যেটাকে বলে। তো এগুলো খুব বিপজ্জনক, বা আপনি একটা ক্রেভাসে পড়ে যেতে পারেন। হ্যাঁ, তো এগুলো আপনাদের এরকম মানে আপনার বিশেষ করে এরকম কোনো অভিজ্ঞতা রয়েছে কিনা যে একটা টার্গেট নিয়ে আপনি নেমেছেন কিন্তু দেখা গেল কোনো কারণে তুষার ঝড়ের কথা বলছিলেন, খুব গতিতে বাতাসের কথা বলছিলেন, নেমে আসতে হলো, এরকম কোনো অভিজ্ঞতা হ্যাঁ, কি আমার আছে এটা কিনা? হয়েছে। আমরা একটু আমি শুনি। যখন এভারেস্ট অভিযানে ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3 তে যাই, তো আমরা ক্যাম্প 3 তে পৌঁছেছিলাম মোটামুটি ঠিকঠাক ভাবেই। সেখানেই সন্ধেবেলা বেশ ঝড় শুরু হলো, খুব বেশি নয়, মানে আবহাওয়া খারাপ হচ্ছে বোঝা যাচ্ছে। তো তখন আমাদেরকে বেস ক্যাম্প থেকে বলা হয়েছিল যে আরো উপরে অনেক আবহাওয়া খারাপ, অনেক ঝড় আসবে, অনেক তুষারপাত হবে, সো তোমরা নিচে নেমে আসো। তো তখন আমার নিচে নেমে আসতে হয়েছিল। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের অভিযানের অংশ। আপনি সবসময় সফল হবেন, আপনি সবসময় চূড়ায় পৌঁছবেন এরকম নয়। অনেক সময় শুধুমাত্র নিজের কথা চিন্তা করে, কারণ আমি তো আসলে পর্বতে যাই সফল হতে, আমি তো ওখানে মরে যেতে যাই না, তাই না? একদমই। তো আমি যখন জানি যে মৃত্যু ঝুঁকি আছে, তখন আমার একমাত্র করণীয় হচ্ছে নিচে নেমে চলে আসা। তো আমিও নিচে নেমে চলে এসেছিলাম। নিশ্চয়ই নিশ্চয়ই, একটু জানি যে একজন ব্যাংকার তার পেশা জীবন, পর্বত আরোহণ, মানে সমন্বয়টা কিভাবে হয় আসলে? এটা খুব সহজ। আচ্ছা। অনেকেই আমাকে এই প্রশ্নটা করেন যে মানে ব্যাংকে 10টা 6টা কাজ করে কি করে সবকিছু সামাল দেওয়া যায়। আসলে আপনাকে সময়টাকে বাড়িয়ে নিতে হবে। আমি যেটা বলি, সময় কিভাবে বাড়ানো যায়? সময় বাড়ানো যায়, আপনি সকালটা শুরু করবেন অনেক সকালে। যেমন আমার সকালটা শুরু হয় ভোর 5টায়। বাহ। তো আমি যখন ভোর 5টায় উঠছি, তখন কিন্তু অফিসে যাওয়ার জন্য আমার অনেক লম্বা সময় আছে। তার আগের সময়টা শুধুমাত্র আমার, তাই না? তো সেই সময়টাই আমাকে এক্সারসাইজ করতে হয়েছে, নিজের পছন্দের কাজগুলো করেছি, রমনা পার্কে গিয়েছি, দৌড়েছি, ওখানকার দৌড় সঙ্গীদের সঙ্গে আড্ডা দিয়েছি। তো সেই সময়টা খুব ভালো কেটেছে। তারপর বাসায় ফিরেছি, তৈরি হয়েছি, অফিসে গেছি, অফিসে কাজ করেছি। তারপর কিন্তু অফিস শেষে আমি এভারেস্ট অভিযানের আগে অফিস শেষ করে আমি একটা জিমে যেতাম। তো জিমে গিয়ে সেখানে যতটুকু শরীরচর্চা করা প্রয়োজন হয়েছিল ততটুকু করেছিলাম, তারপর বাড়িতে ফিরেছি। তো এই যে আমার সময়টা লম্বা হয়ে গেল না, যে সময়টাকে বাড়িয়ে নিতে হবে। হ্যাঁ, সময়টা মানে আমি তখন বেড়ে গেল না? ভাবছিলাম যে আপনি এটার ভেতরে কি ব্যাখ্যা দিবেন, যে সময়টাকে কিভাবে বাড়াবো। চমৎকার বলেছেন যে একটু আর্লি ঘুম থেকে ওঠা না, আসলে তখন আমাদের হাতে প্রচুর সময় থাকে, এটা ঠিক। একটু জানি যে ভবিষ্যতে 8000 মিটার উচ্চতার যে পর্বত জয় বা সমাজ সেবামূলক কাজ নিয়ে আপনার কিছু পরিকল্পনা আছে, আমরা যতটুকু জানতে পেরেছি, সেটা নিয়ে কি বলবেন? আচ্ছা, আসলে আমাদের 14টা 8000 মিটার পর্বত আছে। আমি শুধুমাত্র